আমি সাব্বির। আপনারা তো চিনেনই আমাকে। আজ সেনাবাহিনীর মেডেল বিতরণ অনুষ্ঠানে বসে আছি। হঠাৎ মাইকে আমার নাম ডাকা হলো। সবার নজর এখন আমার দিকে। আমাকে ডেকে নেওয়া হলো স্টেজে। আমি একটু অবাক হইনি। আমাকে একটি গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো, সাথে একটি গান। জাতিসংঘ মিশনে অসাধারণ কীর্তির জন্য আমাকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট স্বয়ং হাজির। আমাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে গেলাম। কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির, আপনার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ স্যার। উনি আমাকে মেডেল পরিয়ে দিলেন। বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আমার ছবি তুলছে। আসলে জাতিসংঘ মিশনে একটা আইল্যান্ডের উপর ছিল বিভিন্ন দেশের সেনারা। সেখানে মিশনে যেতে অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করারই কথা, কেননা আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর। ওখানে গিয়ে কেউ এখনো জীবিত ফিরে আসতে পারেনি। আর আমি ও আমার টিম অক্ষত হয়ে ফিরেছি। সেখানে বিভিন্ন চোরাকারবারি চলতো, সেগুলো বন্ধ করে দিই। এর জন্য আমাকে মেডেল দেওয়া হচ্ছে, প্লাস প্রমোশন। আলাপ আলোচনা পর্ব শেষ। কলিগদের টিপ দিলাম, ছুটি পেয়েছি। আজই আমাকে দেশে ফিরতে হবে। আমি এখন আছি আফ্রিকাতে। ক্যাম্পে চলে গেলাম। সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েক ঘন্টা জার্নির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানে ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আবার সাংবাদিকের সম্মুখীন হতে হলো। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো, কয়েকটার উত্তর দিলাম, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রচুর ট্রাফিক। আমাদের দেশে একটাই বড় সমস্যা। গাড়িতে বসেছিলাম, তখনই নজর পড়লো একটা ফুচকার দোকানে। একটা মেয়ে ফুচকা খাচ্ছে। মেয়ে তো নয়, যেন একটা কিউটের দিব্যা। চুলগুলো বাতাসে উঠছে, জিন্স আর টি শার্ট পরা। একেবারে মনে হচ্ছে রূপ দিয়ে যে কাউকে ঘায়েল করতে পারবে। ফুচকা খাচ্ছে আর গাল বেয়ে ফুচকার পানি পড়ছে। হঠাৎ করে মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমার গাড়িও ছেড়ে দিল। আপনারা আবার ভাববেন না, মেয়ে দেখলে আমার নজর পড়ে যায়। এই প্রথম কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে দেখলাম। সারা রাস্তা মেয়েটার কথা মাথায় ছিল। আমাদের বাড়িটা ঢাকা থেকে একটু ভেতরে, কোলাহলমুক্ত জায়গায়। মায়ের ইচ্ছেতে এখানে বাড়ি করা হয়েছে। এছাড়াও ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারেও কয়েকটা বাড়ি আছে। বাবা আমাদের সাথে থাকে না, উনি আরেকটা মহিলাকে বিয়ে করে লন্ডনে থাকেন। বাড়িতে ফেরার পর মাকে ও ছোটো বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু বাড়ি পৌঁছে আমি সারপ্রাইজ হলাম। বাড়িতে মা একটা পার্টির আয়োজন করেছে। পার্টি শেষ হয়ে গেছে। অনেকের সাথে মিট করলাম। চল বাবা, রাত তো অনেক হলো, এবার একটু বিশ্রাম নিবি। অনেক ধকল গেছে তোর উপর। বোনের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। বিছানায় শুয়ে আছি, একটু চোখ বন্ধ করলাম, তখনই মেয়েটার মুখ চোখে ভেসে উঠল। মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আরামের ঘুম হারাম হয়ে গেল ছোট বোনের চেঁচামেচিতে। এই ভাইয়া, কতক্ষণ ধরে ডেকে চলছি, সায়ের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? শুনেও না শোনার ভান করলাম। কিরে, কথা বলছিস না কেন? এই উঠ না। এবার আর থাকতে পারলাম না। কি হয়েছে, একটু ঘুমাতে দিবি নাকি? আম্মু ডাকে, নাস্তা করতে আয়। আচ্ছা, যা আসতেছি। মোহনা চলে গেছে। তাড়াতাড়ি উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। টেবিলে মা বসে আছে নাস্তা নিয়ে, আমার জন্য অপেক্ষা করছে। আমি বাসায় থাকলে আম্মু আমায় ছাড়া নাস্তা করে না। বস বাবা, আমি বেড়ে দিচ্ছি। মা নাস্তা বেড়ে দিচ্ছে। আমি নাস্তা করছিলাম, ঠিক তখনই বাবা বলছিলাম কি, এবার একটা বৌমা নিয়ে আয় না আমার জন্যে। আবার শুরু হয়ে গেল। তোমার কয়টা বৌমা লাগবে? যেভাবে বলছো, একটা বৌমা নিয়ে আয় না, ভেঙচি কেটে বলল। যা, কোনো কথাই বলবো না, কিছু বললেই মজা করিস। আরে আরে, এখানে কান্নার কি আছে? তোমার বৌমা চাই তো খুব শীঘ্রই পেয়ে যাবে। সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের ছেলেকেই বিশ্বাস করো না তুমি? তোমার সাথে কোনো কথা নাই। আরে বাবা, এত রেগে যাচ্ছিস কেন? আমি উঠে চলে এলাম। আমার নাস্তা করাও শেষ। আর আপনারা কি ভাবছেন? আমি যে বললাম খুব শীঘ্রই বৌমা নিয়ে আসবো, আমি কি কাউকে পছন্দ করি? আমি ওই যে মেয়েটার কথা ভেবেই বলছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে, আমি তো মেয়েটাকে চিনি না, আর মেয়েটার ঠিকানাও জানি না। আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এসব আকাশ পাতাল ভাবছিলাম, তখনই বিচ্ছু শয়তান মানে মোহনার আগমন। এই ভাইয়া, চল না,
আজ আমাকে নিয়ে একটু শপিংয়ে যাবি? তোর না কলেজ আছে? আরে কলেজে যেতে এখনো অনেক টাইম আছে, কেবল 8টা বাজে। ওকে আমার বাইকের পিছনে বসে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক থেমে নেমে শপিং মলে ঢুকলাম। ও ওর জন্য প্লাস আমার জন্য অনেক কিছু কিনছে। যেহেতু শীতকাল ছিল তাই আমি হুডি পরে বসেছিলাম। আমার চেহারা দেখা যাচ্ছিল না, আর আপনারা তো জানেনই আমার পপুলারিটি সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপারে আমাকে পাবলিশড ফিগার করে দিয়েছে। আমি যেই লুকে আছি আমাকে কেউ চিনবে না। বসে বসে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছিলাম। তখনই আমার নজর পড়লো লিফটে। ওই দিনের মেয়েটি ওই যে ফুচকা খাচ্ছিল, সেই মেয়েটাকে দেখতে পেলাম। এই ভাইয়া, কি দেখছিস? হুম কিরে এই হুম কিরে, অটিস্টিকের মতো হু হু করছিস কেন? মেয়েটাকে লিফটে ঢুকতে দেখে আমার গোর কাটলো। মেয়েটার সাথে আজ যেভাবেই হোক কথা বলতে হবে। দিলাম এক দৌড়। মোহনা পিছন থেকে ডাকছে, কিন্তু সেদিকে আমার বক্ষেপ নেই। আমি ছিলাম 4 তলায় আর ও ছিল 3 তলায়। এতক্ষণে 2য় তলায় নেমে গেছে। আমিও 4র্থ তলায় থেকে দিলাম এক লাফ। আরে ভাই ভাববেন না পড়ে গেছি। রেলিং ঝুলে 3 তলায় নামলাম। এতক্ষণে সবার নজরে পড়ে গেছি। মেয়েটা লিফট থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। আমি 3য় তলায় থেকে 2য় তলায় নামলাম। 2য় তলায় থেকে লাফ দিয়ে ডিগবাজি দিয়ে সোজা নিচে লাফ দেওয়াতে আমার কোমর থেকে পিস্তলটা পড়ে গেল। অনেক কুৎসুতভাবে আমাকে ঘিরে ধরেছে। আমার হুডির ঘুমটাও খুলে গেছে। এখন পড়ে গেছি মহা বিপদে। এখন যদি এখানে মিডিয়া এসে পড়ে আর এসব লাফালাফির খবর শুনে, তাহলে আজকে আমার অবস্থা 12টা বাজিয়ে দেবে। যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। সিকিউরিটিরা আমার দিকে এমনভাবে চেয়ে আছে, মনে হয় আমাকে চিনে ফেলেছে। স্যার আপনি এখানে? আমি ওদের থামিয়ে দিয়ে বললাম, ভিড় সামলান, আমি আসছি। এই বলে মলের বাইরে চলে আসলাম। ছোট বোনকে ফোন দিয়ে আসতে বললাম। ও বলল যে ওর আসতে একটু টাইম লাগবে। ওর শপিং শেষ হওয়ার পর ওকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আজকে মেয়েটাকে হাতের কাছে পেয়েও হাতছাড়া হয়ে গেল। মেয়েটাকে এক কথায় আমি ভালোবেসে ফেলেছি। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আমার ছুটি প্রায় শেষ, কাল চলে যেতে হবে। মন খারাপ ওই মেয়েটার জন্য। কিভাবে ওর দেখা পাই এসব নিয়ে সারাদিন বিভোর থাকি। ছোট বোনের আগমন। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? ওর কথাগুলো শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। কই আমার মন খারাপ, তোকে কে বলছে? আরে পাগল, সব কি আর মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। আসলে একেই হয়তো বলে ভাই বোন। না বলা সত্ত্বেও মনের কথা বুঝে নেয়। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। আপনারা ভাবছেন তো কার ফোন? আমার কমান্ডিং অফিসার খালেদ মোশাররফের ফোন। হ্যালো সাব্বির। জি স্যার, কেমন আছেন? ভালো, তোমাকে একটা খবর দিতে ফোন করেছি। জি স্যার, বলেন। তোমাকে আর ক্যাম্পে আসতে হবে না। কেন স্যার? তোমাকে অন্য কাজে নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলে নিও। এই নাও ওনার ফোন নাম্বার। ওকে স্যার। এখন আবার মাথায় আর একটা টেনশন ঢুকলো। একেতে মেয়েটার এখন আবার নতুন নিয়োগ। কি যে করি, টেনশনে পড়ে গেলাম। টেনশনে ভোরের দিকে চোখ লেগে আসলো। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটং আওয়াজে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিস্টার সাব্বির না? জি, বাট আপনি? আমি প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি। শোয়া থেকে উঠে বসলাম। বলুন, কেন ফোন দিয়েছেন? আপনাকে আজকে এই ঠিকানা আসতে হবে। আচ্ছা। ফ্রেশ হয়ে চলে গেলাম ওই ঠিকানায়। গেটে কিছু গার্ড ছিল, প্লাস কড়া পুলিশ প্রোটেকশন। আমাকে মোটামুটি সবাই চিনে, কিন্তু তবু গেটের কাছে গার্ডটি আমাকে চিনলেন। তখনই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশটি বলে উঠল। পুলিশটির নাম এনামুল, জামায় লেখা ছিল। স্যার আপনি? হুম স্যার আপনি কি মিটিংয়ের উদ্দেশ্যে ডাকা হয়েছে? আমি কি ভেতরে যেতে পারি? অবশ্যই স্যার, আপনাকে মানা করার ক্ষমতা কি আমার আছে? ধন্যবাদ। আমি ভেতরে গেলাম। বাড়িটি খুবই হাইফাই। ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম এক বিশাল টেবিলের
একেবারে শেষ মাথায় প্রেসিডেন্ট বসে আছেন, আর চারপাশের টেবিলে আরও অনেকেই। একটা চেয়ার খালি, বোধহয় আমার জন্যই। আমি ভেতরে গিয়ে সবাইকে হাই বলে চেয়ারটিতে বসে পড়লাম। পাশের চেয়ারগুলোতে নজর পড়তে যাদের দেখলাম, কয়েকজন আমার ফ্রেন্ড, আর সবাই আমার বয়সী। আরে মেজর যে, কি অবস্থা, কেমন আছিস? ভালো, তোর? ভালো। ওর সাথে টুকটাক কথা বললাম, পরে মিটিং শুরু হয়ে গেল। হ্যালো ইয়াং ম্যান, তোমাদের সবাইকে এখানে কেন ডাকা হয়েছে তা কি জানো তোমরা? সবাই না সূচক মাথা নাড়ালাম। তোমাদের সবাইকে এখানে একটি টিমের জন্য ডাকা হয়েছে। মানে? তোমাদের সবাইকে B3 মানে বাংলাদেশ এক্সট্রাম 3 মানে 3 বাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর এর নিয়োগের জন্য ডাকা হয়েছে। BE3 এর নাম তো জীবনে শুনিনি। হ্যাঁ। এটা কি কোনো সংস্থা? কোনো সিক্রেট অর্গানাইজেশন নাকি? ওইটা একটা সিক্রেট ফোর্সের নাম। এই ফোর্সের সদস্যরা সর্বোচ্চ ক্ষমতাশীল। এরা কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়, এরা কেবল রিপোর্ট করবে আমাকে। এরপর উনি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন। সবাইকে একটি করে নীল রঙের ব্যাচ আর একটি করে স্পেশাল অ্যাডমিশন গান দেয়া হলো। আমরা মোট 10 জন, 3 জন মেয়ে, রাইসা, নীলা, মিমি, আর ছেলে 7 জন। এর মধ্যে আমার ফ্রেন্ড 4 জন, ফাহিম, আরমান, রফি, ইমন, আর বাকি হচ্ছে সুমন, আবির, নীল আর জিসান। কিন্তু আমাকে দেয়া হলো না। কি ভাবছো সবাইকে ব্যাচ দেওয়া হলো কিন্তু তোমাকে দেওয়া হলো না কেন, তাই তো? তোমাকে ব্যাচ দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে নম্বর। মানে? একটা মেশিন আনা হলো, আমার হাতে ওটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। লেজার দিয়ে হাতে কি যেন আর্ট করা হলো। হাত বের করার পর দেখলাম হাতে কি লেখা, মুহূর্তেই গায়েব হয়ে গেল। এটা কি? এটা তোমার নম্বর, আর এটা কেবল চাঁদের আলোতেই দেখা যাবে। তোমার নম্বর হচ্ছে BE3082590। আর এই নাও তোমার গান, আর তুমি হচ্ছে সবার leader। আমাকে BE3 এর লিডার ঘোষণা করা হয়েছে। আমাকে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে। আসলে আমি ভাবতে পারিনি যে এমনটা হবে। স্যার, আমি? কেন, তোমার কি এতে সংশয় আছে? না, তবু এখানে আরও অনেকেই ছিল, কিন্তু আমাকে কেন টিম লিডার ঘোষণা করা হলো? এখানকার সবার থেকে তোমার দক্ষতা, কম্বার টেকনিক, অস্ত্র সম্বন্ধীয় জ্ঞান, চিপ থেকে শুরু করে বিমান পর্যন্ত তুমি চালাতে সক্ষম। এছাড়াও তোমার ধৈর্য, বিচক্ষণতা, লিডারশিপ আরও অনেক আছে। আরও শুনতে চাও? মানে? হয়েছে, আর কিছু বলতে হবে না। সবাই শোনো, এই সংস্থাটি কেন তৈরি করা হয়েছে জানো? দেশের বাইরে শত্রুদের চাইতে দেশের ভিতরে অনেক বেশি শত্রু বিদ্যমান। তোমাদের কাজ হবে এদের সাফাই করা। তার জন্য তোমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। তোমাদের কাজ হবে সিক্রেটলি অপারেশন পরিচালনা করা, আর তোমাদের যাতে কেউ চিনতে না পারে সেই ব্যাপারে তোমরা খেয়াল রাখবে, বিশেষ করে সাব্বির। জি স্যার। তারপর আরও অনেক কিছু ডিসকাস হলো, যেগুলো বলার দরকার নেই। সবাই বেরিয়ে আসলাম বাড়িটি থেকে। সবার গন্তব্য আমার ফার্ম হাউস। আমার ফার্ম হাউসটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, নির্জন স্থানে। ওরা যাওয়ার সময় বাজার করে নিয়ে গেল রান্না করে খাওয়ার জন্য। আমি বাড়িতে গিয়ে মা ও ছোটো বোনকে বিদায় জানিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিলাম ফার্ম হাউসের উদ্দেশ্যে। আমাদের কাজ হবে এখানকার পাশে একটি কলেজের নজর রাখা। এই জায়গাটা শহর অঞ্চল থেকে অনেকটা ভিতরে অবস্থান করায় কারণে এখানে নির্জন। আর এখানে এ পর্যন্ত 28টি রেপ আর 14টি সুসাইড ও 53টি মার্ডার করা হয়েছে, কিন্তু খুনিকে কেউ ধরতে পারছে না। কেউ খুনির কাছাকাছি পৌঁছানোর আগেই সে গুম হয়ে যায়। কিছুদিন পর তার লাশটা পাওয়া যায় এই জঙ্গলে। এর পেছনে কারা, কিভাবে, কেউ জানে না। আর আমার ফার্ম হাউসটিও এখানে থাকার কারণে সবাই এই ফার্ম হাউসে আসা, নইলে হোটেল বা মেজ ভাড়া নিতাম। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। আমি 3 তলা বাড়িটির 2য় তলা বিশাল করিডোরে রডিং চেয়ারে বসে আছি, আর আমি রাতে ভরা আকাশে তারা দেখছি। তখনই রাইসা আসলো। কি করেন স্যার? বসে আছি আর তারা দেখছি। আপনার সাথে বসতে পারি কি? কেন নয়। রাইসা আমার সাথে বসলো। ওর হাতে কফির মগ ছিল, আমাকে দিল। কফি খাচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। মেয়েটা খুবই মিষ্টিভাষী,
চেহারাও খুবই সুন্দর, দুধে আলতা, গায়ের রং স্মার্ট, খারাপ না, কিন্তু আমার ভালোবাসা অচানা মেয়েটির চাইতে বেশি না। ও একটু বাদে চলে গেল, আমিও বেডে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে সকাল হয়েছে বুঝতেই পারিনি। সকাল সকাল আমাদের কাজ শুরু হয়েছে। সবাই এখানে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, এক একজন এক এক ডিপার্টমেন্টে। আমার সাথে আছে ফাহিম, আবির, ইমন আর মিমি, রাইসা। নীলার সাথে আছে আরমান আর সুমন, আর নীল ও জিসানের সাথে এই ভার্সিটিতে, কিন্তু অন্য সব বকাটে ছেলেদের সাথে। এখানে কেউ জানে না আমাদের আসল পরিচয়। সবাই জানে আমরা সাধারণ মানুষ। ভার্সিটি ক্যাম্পাসে সবাই বসে আছি। আমি এখনও যাইনি, আজ আমার প্রথম দিন, তাই তাড়াতাড়ি রওনা দিলাম। ভার্সিটির গেট দিয়ে একটি ছেলে ঢুকছে, চুলগুলো তেল দিয়ে একেবারে নামানো স্মৃতি, চেহারা কুৎসিত, একটা ঢোলাঢালা সস্তা শার্ট পরা, একটা পুরনো প্যান্ট পরা, কয়েক জায়গায় ছিঁড়া ফাটা। অনেকে আমাকে এমনভাবে দেখছে যেন আমি ডাস্টবিন থেকে উঠে এসেছি। আমাদের টিমের সবাই জানে আমার লুকের ব্যাপারে, তাই তারা দূর থেকে নীরব দর্শকের মতো হয়েছে। আমি আনমনে নিচে তাকিয়ে হাঁটছিলাম। তখনই একটা ছেলে আমার সামনে গিয়ে প্রচণ্ড গতিতে দৌড় দিল। আমার সাথে অনেক জোরে ধাক্কা লাগলো। আমি পিছনে ফিরে কারো গায়ের উপর পড়লাম। ঠাস ঠাস। কী ভাবছেন কী হলো? আমার গালে তবলা বাজালো মেয়েটি, যার গায়ের উপরে পড়েছিলাম। ওই কুত্তার বাচ্চা, ইউ বাস্টার্ড! তোর সাহস কি করে হলো আমার গায়ের উপর পড়িস? আমার ড্রেসটাই খারাপ করে দিলি। আসলে দুঃখিত, আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি, ওই ছেলেটা আমাকে। তুই আবার মুখে মুখে কথা বলিস? জানিস আমি কে? আমি এখানকার ডিসির মেয়ে। আরে মামনি, তুমি যদি জানতে আমি কে, তাহলে তুমি কেন? তোমার বাবাও সামনে দাঁড়ানোর আগে মনে মনে ভাবতো 10 বার। ও ম্যাডাম, সরি, আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছা করে দেইনি, আর কখনো হবে না। শিওর, মাফ করলাম, যা আর কখনো যেন আমার সামনে না দেখি। এমনভাবে বললো যেন কুকুর তাড়াচ্ছে। মেয়েটার কাছ থেকে চলে আসলাম। কিছুক্ষণ হলো আমি ক্যাম্পাসের ভিতরে। আমার ফ্রেন্ডরা আমাকে দূর থেকে দেখছে আর ভার্সিটির অবস্থা পর্যবেক্ষণ করছে। আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। আবির, ফাহিম, ইমন ওরাও আছে, কিন্তু এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে যে ওরা আমার সাথে আছে। অন্যদিকে টিমের বাকি মেম্বাররা প্ল্যান মাফিক যে যার মতো কাজ চালিয়ে যাচ্ছে। এই মিশনটি করতে হবে 4 দিনের মধ্যে। আমি বসে বসে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। ঠিক তখনই দেখলাম একটা মেয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। সময় যেন থেমে গেছে। হ্যাঁ, মেয়েটা সেই দিনের মেয়েটি যার ছবি আমার মনে পুরোটা জুড়ে আঁকা। মেয়েটা নীলের ভিতর কালো একটা জিন্স পরেছে, একটা পোলো টি শার্ট পরেছে। আমি মডার্ন ড্রেস তেমন একটা পছন্দ করি না, তাই একটু চোখে বাজছিল। মেয়েটা আসছে, হ্যাঁ আমার দিকে আসছে। মেয়েটা আমার সামনে এসে বলল, এই যে মিস্টার খ্যাত, জায়গা খালি কর। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কেন? আমি বলছি তাই। আপনি বললে কি উঠতে হবে নাকি? অফকোর্স, চালু করে জায়গা খালি করবি। 2 মিনিট সময় দিলাম। পাশ থেকে একটা মেয়ে যে আমাকে থাপ্পড় দিয়েছিল, সম্ভবত ওর বান্ধবী হবে। কি রে নেহা, কার সাথে কথা বলিস? নেহা, মানে ওই মেয়েটিকে আমার পছন্দ। আর বলিস না রুহানি, এই খ্যাতটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের আড্ডার জায়গাটায়। ওই ওঠ এখান থেকে। না উঠলে কি করবি? ওই, তোর সাহস তো কম না, আমাদের সাথে তুই তুকারি করিস। তো কি হয়েছে? আসলে আমি কথা বাড়াতাম না, কিন্তু রোহিণীকে দেখে আমার সকালের কথা মনে পড়ে গেছে। মেজাজটা পুরো লাল হয়ে গেছে। তুই এভাবে শুনবি না, দাঁড়া। আমাকে থাপ্পড় মারার আওয়াজে পুরো ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে একেবারে আগুন বের হয়ে যাচ্ছে।
ওরা কিছুটা ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমার টিমমেটরা অনেকে এখানে উপস্থিত আছে, ওরাও তো পারছে না মেয়েটাকে চিবিয়ে খেতে। কি রে, তুই ওভাবে তাকাচ্ছিস কেন? চোখ নামা। কি রে, কথা মাথায় যায় না? চোখ নামা। রোহিণী মারার জন্য হাত ওঠালেও নেহা ওকে থামিয়ে দেয়, কিন্তু ও থেমে থাকার পাত্রী না। আবার হাত ওঠালে আমি ধরে ফেলি, ওর গালে বসিয়ে দিলাম, লাস্টেরটা একটু জুড়ে দিলাম। ও মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। সবাই আমার দিকে ভবার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা রুহির পাশে বসে আমার দিকে তাকিয়ে কয়েকবার ডুব গিলল। সবাই এমনভাবে চেয়ে আছে যে চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী দেখছে। কেননা ডিচির মেয়েকে আজ পর্যন্ত কেউ থাপ্পড় মারা তো দূরের কথা, কেউ ওর সাথে উঁচু গলায় কথাও বলেনি। আর আমি আর কোনো কথা বাড়ালাম না, উঠে গেলাম। কেননা আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। ক্লাসে গেলাম। আবির, ফাহিম, ইমন ওরা আমার আগে পিছনে বসে আছে। সবগুলো ক্লাস করলাম। ক্লাস করাটা তো আমার বাহানা, আমার মোটিভ তো খবর জোগাড় করা। ক্লাস করে বেরিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, তখনই দেখতে পেলাম একটা পুলিশ ভ্যান, কয়েকজন পুলিশ আমার কাছে আসলো। তাদের মধ্যে একজন, তোমাদের মধ্যে সাব্বিরকে কেন অফিসার? তোকে নিয়ে যেতে বলেছে, কে? গেলেই দেখতে পারবি। অফিসারের ফল কিন্তু। চুপ থাক, নিয়ে যেতে দে। আর তোরা কেউ থানায় আসবি না। আমাদের আসল পরিচয় কখনো যেন কেউ জানতে না পারে। পুলিশের সাথে ভ্যানে বসলাম। ভ্যান থানায় আসলো না, বরং ডিসির কার্যালয়ে আসলো। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। ভেতরে প্রবেশ করলাম। আমি ভেতরে ঢুকতেই দেখলাম আমাদের এখনকার পুলিশের ডিসি মোরাদ সাহেব বসে আছেন। তাদের সামনে দুটি চেয়ারে রুহি আর নেহা বসে আছে। আমাকে এখানে ধরে এনেছে কেন? তুই সেই ছেলে যে আমার মেয়েকে থাপ্পড় দিয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কেন দিয়েছি? আমার তো জানার প্রয়োজন নেই। তো কি করতে চান আপনি? আমার মেয়ের গায়ে হাত তোলার জন্য শাস্তি উপভোগ করতে হবে। দেখি কি করেন আপনি। মোস্তাক, ওকে লকআপে ঢুকিয়ে উত্তম মাধ্যম দে। বলার সাথে সাথে একজন পুলিশ এসে আমাকে ধরে লকআপে নিতে নিল। ওয়েট, কেন? অফিসার সেলস কোন দিকে বলুন, আমি নিজেই যাচ্ছি। একটু মুচকি হাসি দিয়ে কথাটা বললাম। অফিসার আমার দিকে ব্রু কুঁচকে তাকালেন, হয়তো আমার হাসির মানে খুঁজছেন। আর আপনারা পাঠক পাঠিকারাও হয়তো আমি হাসলাম কেন ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। আমাকে একটা রুম দেখানো হলো। আমি সেখানে গেলাম। রোহিণী আর নেহা তো আমার দিকে বেকুবের মতো চেয়ে আছে। কেননা কে চায় নিজের পায়ে কোড়াল মারতো? আর আমি নিজেই মার খেতে যাচ্ছি। রুমে প্রবেশ করার পর দেখলাম অফিসার লাঠিতে তেল মাখাচ্ছে। শার্টটা খুললাম। শার্ট খুলে ওনার দিকে ঘুরতেই উনি আমার দিকে চেয়ে রয়েছেন। আমার সিক্সপ্যাক আর মার্শাল দেখছেন। শুরু করেন। এত সাহস তোর কিভাবে হয়? তোর কলেজে আছে, বলতে হবে। কিছুক্ষণ জোরে জোরে মারার পর মোটা গজারের লাঠি ঠাস করে ভেঙে গেল। এদিকে অফিসার ক্লান্ত হয়ে বসে পড়েছেন আর হাঁপাচ্ছেন। ওদের চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এবার আমি ওদের জ্বালানোর জন্য ওদের দিকে তাকিয়ে কেবলাকান্তের মতো একটা হাসি দিলাম। তোর পিঠে এটা কিসের দাগ? কোনটা? এইটা গুলির দাগ। গুলির দাগ মানে? আপনার না জানলেও চলবে। আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসবেন না। রোহানে আমাকে সাহসটা না করতে পেরে ঘন ঘন করতে বেরিয়ে গেল। আর নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মনে মনে কিছু একটা চলছে। আপনাদের বলি, আমার কাছে এসব মার কিছুই না, ওয়ার্ম আপ মাত্র। আমাদের ট্রেনিং এমনভাবেই দেওয়া হয়। আর আপনারা তো জানেনই আমি কি জিনিস। একটু পর সিস্টেমে থানা থেকে বেরিয়ে পড়লাম। মানে আবির মনে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে বসে আছি। কিরে, তোরা আসতে গেলি কেন? তো কি করবে? তুই জেলে পড়ে থাকলে মিশনে কি হবে? তাও ঠিক। তো শরীর চর্চা কেমন হলো? আর বলিস না, বেচারি পুলিশের আর মেয়ে দুটোর চেহারা দেখার মতো ছিল না। কেন? বেচারা আমাকে মারতে গিয়ে লাঠি ভেঙে ফেলে, তবু চেহারায় কোনো রিয়াকশন দেখতে পায় না। আর মেয়ে দুটো এখনও ভাবছে কি হলো,
তারা কি দেখলো? হা 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 হা। তুইও পারিস বটে, তোর গেটা প্রতি সব নষ্টের মূল। আমাদের মতো নর্মাল হয়ে গেলে এতক্ষণে তুই এখানে থাকতি না। হ্যাঁ, ঠিক বলেছিস। কাল থেকে গেট আপে যাব, তারপর বাসায় এসে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটিতে, হ্যাঁ আজও আমি ভার্সিটিতে ঢুকেছি, কিন্তু খেত হয়ে না, মিস্টার স্মার্ট হয়ে। কলেজের গেট দিয়ে একটি দামি রয়্যাল এনফিল্ডের বাইক ঢুকলো। বাইকটির দিকে অনেকেই তাকিয়ে আছে। আমি হেলমেট পরা, তাই হয়তো কেউ এখনও দেখতে পায়নি আমাকে। যেহেতু এই বাইকটি খুব কম লোকে ইউজ করে, তাই হয়তো ভাবছি খেয়ে আবার নতুন এলো। দেখতে পেলাম বটগাছের নিচে রোহানি ও নেহা দাঁড়িয়ে আছে। আমি বাইকটি রোহানি ও নেহার ঠিক সামনে এনে পার্ক করলাম। বাইক থেকে নেমে হেলমেট খুলে ফেললাম। এবার হয়তো উৎসুক পাবলিক আমাকে চিনতে পেরেছে। আমার লুকের ব্যাপারে বলবো, কালো জিন্স, কিছু কিছু জায়গায় নকশা করা, গায়ে একটা লেদার, যেহেতু শীতকাল, তার নিচে একটা হোয়াইট শার্ট আর হোয়াইট শু পরা। শার্টের বোতামের ফাঁকে গুজে রাখা হোয়াইট লাইট রিফ্লেকটিভ সানগ্লাসটি বের করে চোখে দিলাম। নেহা আর রুহানি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে, মুখটা হা হয়ে আছে। হয়তো বিশ্বাস হচ্ছে না যে খ্যাত কীভাবে এত স্টাইলিশ হয়ে গেল। এই যে, মুখ বন্ধ করুন, বিড়াল ঢুকবে তো। ও হ্যাঁ, আমাকে চিনতে পারছেন? তুমি কি ওই খ্যাত ছেলেটা? হ্যাঁ, কিন্তু তুই থেকে তুমি হয়ে গেলাম কি করে? আসলে গতকাল আমি ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। রাতে অনেক ভেবেছি যে তোমার সাথে যা করেছি তা একদমই ঠিক হয়নি। হা হা হা। আসলে বুঝি তো, কোনো ছড়ির প্রসঙ্গ না, আসলে সব যে রূপের কেলমা। কাল খেয়েছিলাম, আবর্জনা ছিলাম, এখন স্মার্ট হয়ে গেছি তো এখন তো। সাব্বির, থাক, বাদ দাও, তোমাদের সাথে ভকভক করে আমার সময় নষ্ট করে লাভ নাই। বাই। হঠাৎ পিছন থেকে, আপনি কি মেজর সাব্বির? মানে কিসের মেজর? আর কে মেজর? ও কিভাবে জানলো? না, ওকে তো বুঝতে দেওয়া যাবে না। মনে মনে, আমি আশরাফুল, আর আমি কি তা তো তোমরা জানোই। আসলে স্মার্ট হয়েছি ঠিকই, কিন্তু এমনভাবে স্টাইল বদলেছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। ও, আমি তো ভেবেছিলাম যে যা বাবার বাবুন। আমি গেলাম। যাওয়ার সময় খেয়াল করলাম যে ওর মন খারাপ হয়ে গেছে, কিন্তু কেন খারাপ হয়েছে তা বুঝতে পারিনি। দুটো ক্লাস শেষ করে কলেজের ছাদে গেলাম। ছাদে ইমন আর রাইসা বসে বসে প্ল্যান করছি। হঠাৎ কলেজের পিছন থেকে গুলির আওয়াজ। সাথে সাথে দৌড়াতে লাগলাম। ঘটনাস্থলে দেখতে পেলাম রাস্তায় রক্ত দিয়ে ছেয়ে গেছে। একটা ছেলে, বয়স 23 থেকে 26 হবে, রক্ত অবস্থায় পড়ে আছে, বুকে গুলি লেগেছে। ওর পালস চেক করলাম। হ্যাঁ, করতেছি। অ্যাম্বুলেন্স ফোন দিলাম না, ইমন প্রাইভেট কার নিয়ে এসেছে। ওর কারে শুয়ে দিলাম, ওর পাশে বসলাম। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আমি ছেলেটিকে জাগাবার চেষ্টা করছি। হাসপাতালে নিয়ে গেলাম, স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি। হঠাৎ ও আমার হাত ধরলো। ভাইয়া, আমার সময় শেষ, আমাকে আর বাঁচানো সম্ভব না। আমার বোনটাকে বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে। কারা? এ এম ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ছেলেটি আর নেই, কিন্তু ওর কথাগুলো কানে বাজছে। ওর শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। রাইসা, তুমি ছেলেটির বাবা মাকে খবর দাও। আর ইমন, তুই সবাইকে প্রিপারেশন নিয়ে আসতে বল এক্ষুনি। রাগে মাথা রক ফেটে যাবে এমন অবস্থা। কিছুক্ষণের ভেতর সবাই চলে আসলো। সবাই নেমে পড়লাম। মিশন স্পটে গেলাম। গিয়ে সেখানে ভালো মতে খুঁজতে লাগলাম যদি কোনো প্রমাণ পাওয়া যায়, কিন্তু পাওয়া গেল না। শুধু কিছু টায়ারের ছাপ পাওয়া গেল। আমি লক্ষ্য করলাম পাশের একটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। আর দেরি করলাম না, গার্ডের কাছে থেকে ফুটেজ দেখতে গেলাম। গার্ড প্রথমে না করলেও পুলিশ পরিচয় দেওয়ায় আর না করলেন না। ফুটেজ দেখে নিলাম। দেখলাম কিছু ছেলে মুখে মাস্ক লাগানো অবস্থায় হঠাৎ ছেলেটাকে গুলি করে দেয়। একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটাই তাহলে ছেলেটার বোন। গাড়ির নাম্বার দেখা যাচ্ছিল না, তাই নোট করে নিলাম। ওদের গাড়ি ফলো করার জন্য সামনে যতগুলো ট্রাফিক ক্যামেরা ছিল সবগুলো ফুটেজ দেখে নিলাম। ফলো করতে করতে আমরা একটি জঙ্গল টাইপ এলাকায় পৌঁছালাম। এখানেই টায়ারের ছাপ শেষ। সবাই চারিদিকে ছড়িয়ে পড়লাম।
অনেক খোঁজাখুঁজির পর নীলা একটি বাড়ি দেখতে পেল জঙ্গলের ভিতর। সবাই বাড়িটিকে ঘিরে ধরলাম চারদিক থেকে। সবাইকে যার যার পজিশন বুঝিয়ে দিলাম। সবাই গান বের করে হাতে নিলাম। আমি দরজায় কান লাগিয়ে কিছু লোকের কথাবার্তার আওয়াজ পেলাম, কিন্তু কি বলছে ঠিক শোনা যাচ্ছে না। ভিতরে আনুমানিক 2-3 জন হবে। সবাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে নিলাম, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। আর দেরি করাটা ঠিক হবে না, পরে মেয়েটার খারাপ কিছু হয়ে যেতে পারে। সবাই একসাথে দরজা ভেঙে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে আমরা যা দেখতে পেলাম তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। কমপক্ষে 10 থেকে 15 জন মেয়েকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের পাশে 3 জন লোক দাঁড়িয়ে আছে। 2 জনের হাতে পিস্তল, আরেকজনের হাতে একটি ইঞ্জেকশন। কিরে, কারা তোরা? আবার এখানে কি চাস? তোদের এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে? তোদের জানের ভয় নেই? হা হা হা, জানের ভয় আমরা না, তোরা পাবি। আবির লোকটার হাতে গুলি করে দিল। পিস্তল পড়ে গেছে। সবাই সুযোগে আমি 2টাকে হেডশট দিলাম। হাতে গুলি লাগা লোকটা আমাদিকে অগ্রসর হতে নিল। ইমন তাকেও হেডশট দিয়ে দেয়। আর মাত্র একজন আছে, ওকে মারা যাবে না। ওর থেকে আরও কিছু তথ্য জানতে হবে। 2 জনের খুন হাতে দেখে তৃতীয়টা ভয় পেয়েছে, ওর হাত পা কাঁপছে। ওকে একটা চেয়ারে বাঁধার ব্যবস্থা করলাম। অন্যদিকে মিম, রাইসা, নীলা ওরা বন্দীদের মুক্ত করছে। তোকে দেখে মনে হচ্ছে তুই তো নতুন, বল তোদের লিডারকে। এই কাজ ছাড়া তোরা আর কি কি কাজের সাথে জড়িত? লোকটা বলতে অসম্মতি জানালো। আবির আর বাকিরা ওরা ওকে উত্তম মাধ্যম দিতে লাগলো। অনেকক্ষণ মারার পর লোকটা প্রায় আদমর অবস্থা হয়ে গেছে। আমি সবাইকে থামতে বললাম। কিরে, তোর কি জানের মায়া নেই? সত্যি বল, না হলে মাথায় পিস্তল ঠেকালাম। আমাকে মারবেন না স্যার, আমি বলছি এসব কার কাজ? গুলির আওয়াজ চলল। কে যেন গুলি করেছে। গুলিটা মাথা গেছে চলে গেছে। সবাই গুলি যে করেছে তাকে খুঁজতে লাগলাম। গুলি চালক হয়তো বাইক নিয়ে এসেছিল, তাই তাকে খুঁজে পাওয়া গেল না। আবার এই সন্ধ্যা হয়ে গেছে, তাই চারদিকে অন্ধকার নেমে এসেছে, কিছুই দেখা যাচ্ছে না। লোকটার পালস চেক করলাম। হ্যাঁ, লোকটা এখনো বেঁচে আছে। একে দ্রুত হাসপাতালে নাও। এ বেঁচে গেলে আমরা অনেক কিছু জানতে পারবো। এই অপরাধীদের নিশ্চিত আমাদের মিশনের সাথে সম্পর্ক। এদের ধরতে পারলে হয়তো আমাদের মিশন কমপ্লিট হবে। আর এসবের মূলে যে রয়েছে তাকে দ্রুত পকড়াও করতে হবে। হাসপাতালে এখানে একে সময় মতো নিয়ে এসেছেন, নয়তো এর বাচ্চা নেওয়ার সম্ভাবনাই ছিল না। ডাক্তার, এর কি জ্ঞান ফিরেছে? মাথায় চোট লেগেছে, জ্ঞান ফিরতে খানিকটা সময় লাগবে। ও আচ্ছা, ধন্যবাদ। আমি সবাইকে ডাকলাম। আমাদের টিমের 2 জন মেয়ে আর ফাহিমকে এখানে রেখে যাব, কারণ খুনি এখানে আবার আসবে ওকে মারার জন্য। আচ্ছা, আমি আছি পাহারায়। মিম আর নীলা, তোমরা নার্সের বেশে পাহারা দিবে। গুড আইডিয়া। হুম। আর যেই মেয়েগুলো উদ্ধার হয়েছে তারা কি যার যার বাড়ি পৌঁছে গেছে? হুম, জিশান আর নীলা আর সুমন ওদের পৌঁছে দিতে গেছে। ও আচ্ছা, চল আমাদের যেতে হবে। আর এখানে কোনো কিছু হলে আমাকে আপডেট করো। ওকে বস, বাড়িতে চলে আসলাম। আমি ছাদে বসে ভাবছি, কে এই খুনি আর ওই কি সব অপকর্মের মূল, ইত্যাদি ইত্যাদি। সারা মাথায় ঘুরছে, অনেক চিন্তা ভাবনা চলছে মাথায়। হঠাৎ রাইসার আগমন। কি এত ভাবছেন মিস্টার সাব্বির? রাইসা বসো, এই তো কেসের ব্যাপারে। এত ভাবনা চিন্তার কি আছে? ওই লোকটার জ্ঞান ফিরলেই তো সব জানা যাবে। হাসপাতালে সব ঠিক আছে তো? হুম। ইমন ও আবির কোথায়? আর জিসান আর সুমন এসেছে? ওরা ঘুমাচ্ছে, আর জিশান আর সুমন মাত্র আসলো, ওরা খাচ্ছে। গুড। আকাশের দিকে তাকিয়ে কথাটি বললাম। কি হলো, আপসেট নাকি? না, আর কি? কি? কিছু না। আমাকে বলবেন না? ও খুবই কৌতূহলী চাহনি নিয়ে তাকিয়ে আছে। নেহার ব্যাপারে ভাবছি। নেহাকে? ওই যে ভার্সিটির মেয়েটা? মানে ভালোবাসেন? এখন কি বলবো? যদি বলি যে ভালোবাসি তাহলে আবার কি না কি ভাববে। মেয়েটা আবার ফ্রি মাইন্ডের, বলাই যায়। খুব ভালোবাসি, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তারপর ওকে সব খুলে বললাম। ও মাই
মাই গড, মেজর সাহেব তলে তলে সিএনজি চালান? সিএনজি মানে? কথার কথা। ও, তো কি ভাবলেই হবে না প্রপোজ করবেন? তুমি তো জানোই যে ওদের সাথে কি কি হয়েছে। আর আগে বললে চোর থাপ্পড় ছাড়া কপালে আর কিছু জুটতো না। কিন্তু এখন স্মার্ট লুক দেখে হয়তো রাজি হবে। তো দেখি কি করা যায়। আচ্ছা, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওর সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলাম। পরের দিন ক্যাম্পাসে বসে আছি, সাথে আমার ফ্রেন্ডরা কয়েকজন, বাকিরা হাসপাতালে নজরদারি করেছে। রাতে নাকি কেউ একজন হাসপাতালে লোকটার কেবিনে ঢুকেছিল, আর তারা নাকি লোকটাকে মারার জন্য চেষ্টা করেছে, কিন্তু হাসপাতালে ওরা থাকায় কিছুই করতে পারেনি। হাসপাতালের গার্ড আরও করা হয়েছে। অন্যদিকে নেহা রুহানি ওদের বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, আর নেহা বারবার আমার দিকে তাকাচ্ছে। কেমন কেমন যেন মনে হচ্ছে ও আমাকে পর্যবেক্ষণ করেছে। হঠাৎ ক্যাম্পাসে কিছু মোটরসাইকেল ঢুকলো। সবগুলো চালকই বখাটে ধরনের, কারণ চুল কালার করা, কারোর চুলে বখাটে কাটিং দেয়া, আবার অনেকের হাতে হকি স্টিক। সবকটাই বাইক এক জায়গায় সিরিয়ালে পার্ক করা হলো। ওরা বাইক পার্ক করার পর থেকেই শুরু করে দিয়েছে র্যাগিং। আমার সাথে দলবল দেখে হয়তো আমাকে আর ডাকেনি, ডাকলেও কিছু বলতে পারতাম না। ওরা ছেলেদের কম, মেয়েদের বেশি ডাকছে। মেয়েদের সাথে বিভিন্ন কিছু করা হচ্ছে, যেমন নাচতে বলা হয়েছে, অন্য ছেলেদের প্রপোজ করতে বলা হয়েছে, আবার কয়েকটাকে ওড়না ধরে টান দিয়েছে, আবার গাঁজা, ড্রাগ, কোকেন ইত্যাদি নিচ্ছে। আমার মাথা প্রচণ্ড রকমের হট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মেশিন গান দিয়ে সব কটাকে গুলি করে মারি। কিন্তু বর্তমানে আমার হাত পা আইনের শিকলে বাঁধা, তাই দর্শক হওয়া ব্যতীত কিছুই করার নেই। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলাম মিমি ফোন দিয়েছে। হ্যালো মিমি, বলো, ওইদিকে কি খবর? তাড়াতাড়ি হাসপাতালে আসুন বস। কেন, কোনো সমস্যা? না, ওই লোকটার জ্ঞান ফিরবে কিছুক্ষণের মধ্যে। ও, আমি আসছি, রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে। বের হওয়ার সময় লক্ষ্য করলাম যে নেহা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসপাতাল বেশি একটা দূরে না বারচিটি থেকে, তাই খুব দ্রুতই পৌঁছে গেলাম। স্যার এসেছেন, চলুন জলদি। আমি কতদিন বলেছি আমাকে স্যার স্যার বলবে না, তাও তোমরা শোনো না। স্যার থুক্কু, ছাব্বির চেষ্টা করি, বাট হয় না। ওকে বাদ দাও, চলো। কেবিনের দিকে ঢুকলাম। লোকটা আস্তে আস্তে জ্ঞান ফিরেছে। লোকটা সেন্স ফেরার পর পানি চাইলে ওকে পানি দেওয়া হলো। তুই কি বলবি সত্যিটা, নাকি আবার তোকে ট্রিটমেন্ট দিতে হবে? না স্যার, তার প্রয়োজন নেই। আমি সব বলতেছি, যাদের দলে হয়ে কাজ করলাম তারাই আমাকে মেরে ফেলতে দ্বিধা করলো না, আর আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। স্যার, এসবের পিছনে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক এমপির ছেলের হাত আছে, কিন্তু সে একা নয়, তার সাথে আরও একজন আছে যাকে কেউ এখন আমরা দেখিনি। সে হচ্ছে মাস্টার মাইন্ড, তার বুদ্ধিতেই সব হয়। তাকে আমি চিনি না। ওহো, এই কারণেই এদের খুঁজে পেতে এত দেরি হচ্ছে। ওই শালাকে এক্ষুনি খতম করে দিব, চল। মাথা ঠান্ডা কর। তুই কি জানিস যে এলাকার মার্ডার প্লাস রেপ কেসগুলোর জন্য কে দায়ী? স্যার, এমপির ছেলে রুবেল এসব করে না। ও খালি মেয়েদের পাচার কাজ করে আর মাদকদ্রব্য বিক্রয় করে। এর পেছনে ওই যে বললাম না আরেকজন আছে, ওর হাত আছে। বুঝতে পারছি। ফাহিম, এখান থেকে একে সারানোর ব্যবস্থা কর, আর সবাই রেডি হ। আজ ওই হতচ্ছাড়া এমপির ছেলের শেষ দিন। সবাই মাস্ক পরে নিস, যাতে আমাদেরকেও চিনতে না পারে। সবাই জঙ্গলে গাড়ি নিয়ে বসে আছি। এই আস্তানার খবর ওই লোকটাই দিয়েছিল। সবাই অস্ত্র নিয়ে রেডি। সবাই কালোর ভিতরে মেডেল লাগানো আমাদের ড্রেস পরে এসেছি। মেশিন গান, AK-47 ইত্যাদি অস্ত্র নিয়ে এসেছি। থার্মাল স্ক্যানার নিয়ে দিয়ে দেখলাম ভিতরে 20 থেকে 24 জন লোক আছে। আমরা 10 জন, আমাকে নিয়ে 11 জন। দরজায় বুম লাগিয়ে উড়িয়ে দিলাম। সবাই একে একে ভেতরে ঢুকে পড়লাম। দরজার কাছে 3 জন ছিল। ইমন আর ফাহিম তাদের হেডশট দিল। ভেতরে সোফায় একজন বসেছিল, আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। এর মানে এই এমপির ছেলে আমার দলের লোকজন একের পর এক মাঠেতে ফেলছে, আর আমি এগিয়ে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো এমপির ছেলেকে পাকড়াও করতে পারলে আমার মিশন কমপ্লিট। কেননা ওই কেবল দ্বিতীয় জনকে চিনে, আর দ্বিতীয় জনকে ঘিরেই আমার মিশন। এমপির ছেলে তো কেবল মোহরা। আমি আর দেরি করলাম না, বেল্টে গুজে রাখা 2টো পিস্তল বের করে নিলাম। এমপির ছেলের মাথায় পিস্তল ঠেকালাম। সম্পূর্ণ ঘটনাটি ঘটল
কিছু সময়ের মধ্যে, তাই ওরা প্রস্তুত নিতে সময় পায়নি। সবার পিস্তল বন্দুক যা আছে সব মাটিতে রেখে হাত উঁচু করে দাঁড়াও। সবাই আমার কথা মতো কাজ করলো। আমি ইমন, আবির, ফাহিমকে ইশারা করলাম। ওরা পিস্তল বন্দুকগুলো সবার কাছ থেকে কেড়ে নিল। ওকে সহ ওর দলের বাকি সকলকে আমি বেঁধে ফেললাম। পরে ওর অপরাধের জবাববন্দি নিলাম। প্রথমে অস্বীকার করে, কিছুক্ষণ পেটানো হলো, আস্তে আস্তে সব গল গল করে বলে দেয়। কিন্তু দ্বিতীয় জনের নাম কিছুতেই বলতে চাইলো না, তাইকে হিম্বুটাইজ করা হলো। পরে বলে দিল। দ্বিতীয় জনের নাম শুনে আমি সহ সবাই অবাক হই, কেননা আমরা জানি যে ওই ছেলে কেবল বখাটে, কিন্তু ও যে এত বড় সিরিয়াল কিলার তা আমরা ভাবতে পারিনি। ওদের সবার একাউন্টার করার নির্দেশ দিলাম। সবাইকে ফায়ারিং এর আওয়াজ শুরু হলো। সারা ঘরে দুয়ার বারুদের গন্ধে ভরে গেল, আর মাটিতে পড়ে রইল প্রাণহীন দেহ। এরা এনকাউন্টারের যোগ্য, কেননা এদের পুলিশে দিলে ক্ষমতার অব্যবহার করে আবার বেরিয়ে আসবে। লাশগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করতে বললাম। মিশন অর্ধেক কমপ্লিট। আরও একজন আছে যে সবার মাস্টার মাইন্ডেড। তখনই মোবাইলে একটি কল আসলো। কলটি আমার খবর। হ্যালো স্যার, ভার্সিটির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। নেহা সহ কিছু মেয়ে ভিতরে আছে। গেট খোলা আছে না, এটা ভার্সিটির প্রতিষ্ঠাতা জলিল সাহেবের বখাটে ছেলের কাজ। আচ্ছা, তুমি নজর রাখো, আমাকে আপডেট করো, আমি আসছি। কলটা যেন আমাকে কাজটা অনেক সহজ করে দিল, কেননা এমপির ছেলে ভাষ্যমতে দ্বিতীয় ছেলেটি হলো ভার্সিটির প্রতিষ্ঠাতার ছেলে অর্ক। আর ওকে মারতে হলে আমার টিমের প্রমাণ প্রয়োজন পড়তো, কিন্তু সময় খুবই কম। আমাদের মিশনের জন্য বরাদ্দ 4 দিন, প্রায় শেষ হয়ে এসেছে। তাই এটা যেন আমাদের সবার কাছে মেঘনা চাইতেই জল। কিন্তু তবু কিছু প্রাণহীন আশঙ্কা আছে, কেননা ওরা খুবই চতুর টাইপের। এখানে আমাদের দেরি করাটা ঠিক হবে না, দেরি হলে আবার আমাদের সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ইমন, জিসান, আবির, রাইসাকে নিয়ে নিলাম। ভার্সিটি এখান থেকে অনেকটা দূর, এখন রওনা হলেও কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখানে নেহাসহ যে কারো ক্ষতি করতে পারে, আর সময় মতো না গেলে হাতে নাতে ধরতে পারবো না। তাই হেলিকপ্টার ডাকলাম। ফোন করার 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসলো। আমার কেমন যেন মনের ভেতর খসখস করছিল। নেহার টেনশনে মাথার রগ ফেটে যাওয়ার উপক্রম। 15 মিনিটের ভেতরে ভার্সিটিতে চলে আসলাম। এর ভেতরে আমরা আমাদের প্ল্যান সাজিয়ে নিলাম। সবাই রেডি, এখন শুধু সময়ের অপেক্ষা। ভার্সিটির আশেপাশে চলে এসেছি। উপর থেকে দেখা যাচ্ছে যে ভার্সিটির গেটের সামনে অনেক ছাত্রছাত্রী, কিন্তু গেট লাগানো গ্রিলের। গেট ফাঁক দিয়ে দেখা যায় সবাই ভেতরের দিকে তাকিয়ে আছে, হয়তো কিছুর আশায়। হেলিকপ্টারটি কাছে আসতে সবাই উপরে তাকালো। অনেকেই ভাবছে যে এখানে এ সময় কে এলো। হেলিকপ্টার মাঠে ল্যান্ড করলো। সবাই একে একে নামলাম। অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের সবাইকে ভার্সিটির সবাই কম বেশি চিনে, কিন্তু কেউ ভাবেনি আমাদের এই লোকে হেলিকপ্টার থেকে নামতে দেখবে। আর দেরি করাটা ঠিক হবে না, তাই সবাইকে প্ল্যান বুঝিয়ে দিলাম। আমি সামনে, আমার 2 পাশে আবির, রাফি, ইমন, আরফান আর ফাহিম ও জিসান। আমার পিছনে সুমন আর রাইসা সহ ওদের চতুর্দিক দিয়ে ভার্সিটির ভিতরের ক্যাম্পাসে ঘিরে ধরলাম। হলরুম থেকে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, তাই আস্তে আস্তে দরজার কান দিলাম। ভেতর থেকে 2টি মেয়ের আকুতি শোনা যাচ্ছে। একটা নেহার আর আরেকটা অন্য একটা মেয়ের হয়তো হবে। নেহার গলাটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। দরজায় অনেক জোরে একটা লাঠি দিলাম। যেহেতু কাঠের দরজা, তাই ভেঙে নিচে পড়ে গেল। ফায়ারিংয়ের আওয়াজ। আপনারা যা ভাবছেন তাই হলো, গুলি হয়েছে আমার গায়ে না, ওই শালাগো প্রতিষ্ঠান ছেলের চেলাফেরার গায়ে লেগেছে। যে ছেলে নেহার ওড়না ধরে টানাটানি করছিল, ওর বুক বরাবর গুলিটা করলাম। মাটিতে লুটিয়ে পড়লো। সবার নজর এখন আমার দিকে। আমার টিমের সবাইও অবাক হয়ে গেছে। ভাবতে পারিনি যে এমন কিছু করব। আমার চোখ লাল হয়ে গেছে। দাঁত কামড়াতে কামড়াতে ওর কাছে গেলাম, আর কয়েকটা গুলি করলাম। মরে গেছে, তাও আমার রাগ কমছে না। আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছে। আর একটা গুলি চললো, এটা আমার গায়ে লাগলো পেট বরাবর, কিন্তু আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, তাই খেয়াল করিনি। ইমন যে আমাকে গুলি করছে তার মাথায় গুলি চালালো। সব মিলিয়ে ওদের টিমে 10 থেকে 12 জন লোক হবে। দুটোকে টপকে দিয়েছি। নেহাসহ সবাই আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে।
আমাকে এখানে দেখবে আশা করেনি। ওদের টিমের কয়েকজনের হাতে পিস্তল, ফায়ারিং হলো। আবিরের কাঁধে একটি গুলি লেগেছে। আবির আর বাকিরা ওদের সবাইকে টপকে দিয়েছে। এখন কেবল ওদের লিডার বাকি আছে। আমার পেট থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। আমি মাটিতে বসে পড়লাম। নেহাসহ বাকি 3 জন মেয়ে এখনও ঘুরের মধ্যে। আর এতগুলো মানুষকে মরতে দেখে ওরা শক্ট হয়ে গেছে। নেহাসহ আরেকটি মেয়ে মাটিতে লুটিয়ে পড়লো জ্ঞান হারিয়ে। আর অন্য মেয়েটি ভয়ে কাঁপছে। ইমন এসে আমাকে ধরতে নিল। আমি মানা করলাম, বললাম আমি ঠিক আছি। দ্বিতীয় জন মানে ওদের লিডারের সামনে এসে চেয়ার নিয়ে বসলাম। কিরে, ভয় পেয়েছিস? আমি ভয় পাবো ভাবলি কি করে? আমি লাশ নিয়ে খেলা করি, আর আমি কি না ভয় পাবো? বল, এখন পর্যন্ত কি কি অপরাধ করেছিস? মগের মুলুক নাকি, চাইলি আর পেলি? ওর পায়ে একটি গুলি করলাম। বলবি নাকি উপরে যাবি? হ্যাঁ হ্যাঁ বলছি, আমাকে জানে মারিস না। গুড বয়। এরপর আরাব সব বলতে লাগলো, তার অপরাধের রাজিনামা। আর জিসান সব রেকর্ড করে নিল। চেয়ার থেকে উঠে নেহার কাছে গেলাম। ইমনকে ইশারা করলাম। ফায়ারিং হলো। ওদের লিডারের খেল খতম। রাইসা, নেহা আর ওই মেয়েটির মুখে পানি ছিটালো। ওদের জ্ঞান ফিরল, কিন্তু এখনও ঘুর কাটেনি। ফাহিম সহ বাকিদের লাশগুলোর ব্যবস্থা করতে বললাম। নেহা আমার দিকে তাকিয়ে আছে। বাইরে বের হয়ে আসলাম। সবাই নীলা বাছিটি গেট খুলে দিল। তো সবাই উৎসুকভাবে আমার ও টিমের দিকে তাকিয়ে আছে। পুলিশের গাড়ির সাইলেন্স শোনা যাচ্ছে। গাড়ি বাছিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। গাড়ি থেকে রোহানি আর ওর বাবা নামলো। আমাদের হাতে এখনও পিস্তল। এসে আমাদের ঘিরে দাঁড়ালো। আপনাদের কি অভ্যাস কোনোদিন পরিবর্তন হবে না? মারামারি শেষ, আপনাদের আগমন হয়। এই ছেলে, তোমার সাহস তো কম না? আমাদের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলো, আবার হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছো। আমি জানতাম তুমি নিশ্চয়ই বড় কোনো সন্ত্রাস, আর এখন তো দেখছি সন্ত্রাসদের টিম লিডার তুমি। আমাদের অ্যারেস্ট করবেন? হাও ফানি, আপনি জানেন আমরা কারা? আমাদের এ কথায় পাবলিক আরও বেড়ে গেছে। সবাই এ প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু নেহা শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ও যেন সবকটা জানে। কে তোমরা যে এত ক্ষমতা দেখাচ্ছ? কথা বলুন। ফোনটা এগিয়ে দিয়ে ফোনটি নিল এবং কথা বলতে লাগলো। কথা বলছে আর আমার দিকে তাকাচ্ছে। ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে, স্যার, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আর ওই দিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। স্যার, আমাদের ক্ষমা করে দিন। এতক্ষণে বুঝতে পেরেছেন? মুচকি হেসে, আচ্ছা যান, ক্ষমা করে দিয়েছি। আর ক্ষমতার অপব্যবহার করবেন না। আর বডিগুলোকে ক্লিয়ার করুন, আর এটা রাখুন প্রমাণ হিসেবে। নেহার দিকে তাকালাম, যেন খুব খুশি হয়েছে আর অনেক রহস্যের সমাধানও মিলেছে। হেলিকপ্টারটি এখনও দাঁড়িয়ে আছে। আমি পাইলটকে ইশারা করলাম চলে যেতে। হেলিকপ্টারটি চলে গেল। সবাই হেলিকপ্টারটির পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরে আমি সহ টিমের সবাই চলে আসলাম হাসপাতালে। যাওয়ার আগে নেহাকে আর বাকি মেয়ে দুটোকে বাড়িতে পৌঁছে দিতে বললাম। এতক্ষণ পেটের ভিতরে গুলি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন খুব ব্যথা করছে। হসপিটালে আমি আর আবির অ্যাডমিট হলাম। প্রেসিডেন্ট একবার লুকে এসেছিল আমাদের দেখতে, পরে চলে গেছেন। আসলে আমাদের টিম BE3 সম্পর্কে কেউ জানতে না। সবাই আমাকে মেজর হিসেবেই চিনে। কেবিনে শুয়েছিলাম, তখনই রাইসার আগমন। আসলে এই মেয়েটার সাথে আমার একটু বেশি ফ্রেন্ডলি। আপনার জন্য একটা নিউজ আছে। কি নিউজ জানতে পারি? আপনার একজন ভক্তকে পেয়েছি, যার সারা ঘর সহ বিছানার চাদর থেকে শুরু করে সব জায়গাতে আপনার ছবি। আমার ভক্ত? এ কেমন ভক্ত? আমার আছে নাকি? আপনার ভালোবাসার মানুষটি। মানে আমার ভালোবাসার মানুষ মানে? হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। তুমি কি নেহার কথা বলছো? তো আপনি কি ভাবছেন অন্য কেউ আছে নাকি? না না, আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না। ওনার সাথেই যা বলার বলেন। মানে দেখলাম দরজায় দাঁড়িয়ে নেহা সব দেখছে। রাইসা চলে গেল। নেহা এক পা করে আমার পাশে এসে বসলো। তুমি খুব পচা। কেন? আমি আবার কি করলাম? তোমাকে ওই দিন জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি বললে না যে কাজের সময় কাউকে পরিচয় দিতে হয় না। আইসে পরিচয় দিতে। আমি অনেক আগেই আন্দাজ করতে পারছি
যে তুমি মেজর সাব্বির। কিভাবে বুঝলা? ওই দিন থানায় তোমার শরীর আর গুলির দাগ দেখে। আর তুমি তো হ্যাংলাদের মতো আমার ফুচকা খাওয়া দেখতা, আর শপিং মলে আমার পিছনে বানরের মতো লাফালাফি করছো। এই তুমি সব জানতে তাহলে? হুম। তাহলে আমার সাথে দেখা করো নাই কেন? আমি কি কম খুঁজছি তোমায়? কিন্তু হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলা। কিন্তু ভার্সিটিতে তোমাকে দেখে আমি ভেবেছিলাম তুমিও মেজর সাব্বির, কিন্তু ভাবলাম মেজর এখানে কি করবে। একদমে কথাগুলো বললো আর চুপসে গেল। জানো, ওই দিন আমি ভাবছিলাম যে আমি আর বাঁচবো না, ওই জানোয়ারগুলো আমাকে শেষ করে দিবে, কিন্তু তুমি এসে আমাকে বাঁচিয়ে নিলে। না হলে তো। আর তোমাকে যখন গুলি করা হয়েছিল আমার তো মনে হয় শ্বাস প্রশ্বাস থেমে গেছিল। এত ভালোবাসা আমায়? নিজের চাইতেও বেশি, পৃথিবীর যে কোনো কিছুর চাইতেও 1000 গুণ বেশি। থাই পাগলি, হোলে লেলে, কান্না করে করে তো নাক মুখ টমেটো বানাই ফেলছো। কি? আমি টমেটো? না, টমেটো না, স্ট্রবেরি। এখন আমাকে প্রপোজ করো। এই অবস্থায়? করবা কিনা বলো। আর কি করব, পাগলির জেদের কাছে হার মানলাম। হাতের কাছে কিছু না পেয়ে আনারস নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। নেহা, এই অদমের ভালোবাসার অনুভূতিগুলোকে কি তুমি বুঝবে? তোমার প্রতি এখন যতটুকু ভালোবাসা আছে সারা জীবন এর থেকে এক চিলতে কমবে না, বরং বাড়বে। দিবে কি সুযোগ তোমার সন্তানের আব্বু হতে? দেবে কি আমায় তোমার সুখ দুঃখের ভাগ? চলবে কি আমার সাথে সারা জীবন? কেননা তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরলো, পাগলের মতো কিস করতে লাগলো। বাইরে থেকে হুইসেলের আওয়াজ পেলাম, দরজা খুলে গেল। আমি আর নেহা থমকে গেছি। জিসান, আবির, ফাহিম, ইমন, নীল, সুমন, রাইসা, মিম, নীলা, আরফান, রাফি সবাই দাঁড়িয়ে আছে। আর অবাক করার বিষয় হলো আমার মা আর বোনও আছে, আর তার পাশে আরও 2 জন আছে। নেহা তাদের দেখে লজ্জায় কাচুমাচু হয়ে গেছে। আমার হাতে কামড়ে ধরলো, মানে এরা নেহার বাবা মা। কিরে মেজর সাহেব, জল এত দূর গড়িয়েছে, তলে তলে সিএনজি চালাও আর আমরা চালাই হরতাল। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কি রে, বৌমার কথা বললেই খালি নানান অজুহাত দেখাস এখন। আসলে হয়েছে কি মা? হ্যাঁ, চলেন বেয়ান সাহেবা, আমরা বিয়ের ব্যবস্থা করি। কি ভাবছেন, কি হলো? আরে সবাই মিলে বিয়েটা দিল। সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি, তখনই ইমনের মোবাইলে কল আসলো। সবাই মিলে আমাকে ঠেলে ঠুলে বাসর করে পাঠিয়ে দিল। বাসর করে ঢুকতেই নেহা এসে আমাকে সালাম করলো। আমি আস্তে আস্তে গিয়ে ওর পাশে বসলাম, ঘুমটাটা তুললাম। এত সময় লাগলো কেন আসতে? আসলে হইছে, আর বলতে হবে না। কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। এই কি তো ডানা কাটা পড়ি, তারপর যা লাগছে ওকে, মন চাচ্ছে যেন আজীবন তাকিয়ে থাকি। আমি আস্তে আস্তে ওর থুতনি দিলাম, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। কি হলো এটা? খালি যুদ্ধ করতে পারেন না অন্য কিছুও পারেন? মানে কি বলতে, আর কিছু বলতে পারলাম না। আমার পাঞ্জাবের কলার খামচি ধরে ঠোঁট দুটি মুখে পুরো নিল। ওর ঠোঁটের মিষ্টি উপভোগ করতে লাগলাম আর হারিয়ে গেলাম। তারপর বাকি সব 18+ জায়গাটার সব ঘটলো। আর আপনারা তো লুচু কেন, এখনও জানেননি? কি ভাবছেন আপনারা লুকিয়ে লুকিয়ে দেখবেন একেবারে গুলি করে মারবো? আর কিছু বলার নাই, এখানে এই গল্প সমাপ্ত।